আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। মধ্যরাতে বিরতি দেওয়ার পর সকাল থেকে আবারও এই কর্মসূচি শুরু করে তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যার দায়ে দলটির বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। একই দাবিতে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে শাহবাগমুখী মানুষেরা, তবে রোগী বহনকারী গাড়ি চলাচল করছে স্বাভাবিকভাবেই। শুক্রবার যমুনার সামনে সমাবেশ থেকে আন্দোলনকারীরা প্রজ্ঞাপনের মাধ্যমে দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়, তো ওই দলটাকে যদি আমরা নিষিদ্ধের কথা না বলি তো কোন দলটাকে বলবো? আসলে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর তারা যদি আগামীতে রাজনীতি করার ইচ্ছা মনোশক্তি যদি থাকে তাহলে আমাদের সাথে পোষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি ঘোষণা আসবে না ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, শাহবাগ ব্লকেটের সর্বশেষ খবর আমাদের সামনে একটু তুলে ধরবেন। যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, পাশাপাশি যে জুলাই গণহত্যার যে বিচারের যে দাবি, সেই দাবিতে কিন্তু সকাল থেকে কিন্তু শাহবাগে যেই মোড় রয়েছে সেখানে কিন্তু সে ব্লক করে কিন্তু কর্মসূচি পালন করছে যে জুলাই ঐক্য মঞ্চ, যে অন্যান্য যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই সমস্ত সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু প্রতিবাদ এই যে কর্মসূচি কিন্তু পালন করছেন। পাশাপাশি বলে রাখি, তারা এই শুধু এই শাহবাগ না, রাজধানীর যে আরও যে বিভিন্ন পয়েন্ট আছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু তাদের সেই কর্মসূচি, পাশাপাশি জেলা পর্যায়ে জেলা বিভাগীয় শহরে কিন্তু একই প্রতিবাদ কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। সেই কর্মসূচি কিন্তু তারা যেই বার্তাটি দিচ্ছেন যে যেভাবেই হোক গণহত্যার দায়ে আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগ সহ তার যে অঙ্গ যে সংগঠন রয়েছে সেই সংগঠনের রাজনীতি অধীনে যতক্ষণ পর্যন্ত সরকার প্রজ্ঞাপন করে নিষিদ্ধ না করে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকে কিন্তু এই যে শাহবাগে তারা অবস্থান করছেন, পাশাপাশি বিকাল ৩টায় একটি সমাবেশ এখানে রয়েছে। সেই সমাবেশে যে এই বলা যায় যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সামনের সারিতে যারা ছিলেন, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম সহ অন্যান্য যেই এনসিপির যে সকল নেতারা রয়েছে, পাশাপাশি জুলাই ঐক্য মঞ্চ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে একটি সমাবেশ করেন। সমাবেশ থেকে তারা পরবর্তী কর্মসূচির কিন্তু ঘোষণা দেবেন। এখানে আন্দোলনকারী যারা আছে তারা যেটি বলছে যে দল গণহত্যা চালিয়েছে যে জুলাই সাধারণ মানুষের উপর, সেই দলের রাজনীতি করার কিন্তু কোনো প্রকার অধিকার এই দেশের মাটিতে নেই। পাশাপাশি শুধু এটি বলছেন যে তাদেরকে যারা নিরাপদে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং যারা গ্রেপ্তার হয়েছেন এবং পরবর্তীতে জামিন পাচ্ছেন, সেই জুলাই হত্যার বিচার নিয়ে কিন্তু অনেকে তারা সংখ্যা বোধ করেছেন। কারণ তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না বিচার হবে জুলাই গণঅভ্যুত্থান ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। তো এখন এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এখান থেকে কি ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেন। সাথী, ধন্যবাদ আপনাকে বিল্লাল। দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ঢাকায় আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মে মাসে এর চেয়ে তাপমাত্রা আর বাড়বে না, তবে খুব তাড়াতাড়ি বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। প্রতি বছর মার্চ থেকে এপ্রিল দেশের তাপমাত্রা সর্বোচ্চ থাকলেও এবছর কিছুটা সহনীয় ছিল, তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। সিলেট ছাড়া বর্তমানে সারা দেশের উপর দিয়েই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ মাসের 14 থেকে 15 তারিখ থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে এই তাপপ্রবাহ কমে আসার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি 20 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি সারা দেশে তাপমাত্রা কমে আসবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। 11-12 তারিখ পর্যন্ত মোটামুটি এরকম থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে বিশেষ করে আমাদের উত্তরাংশ, রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু অংশ হয়তো বা তাপপ্রবাহের অনেকটা কমে আসতে পারে। আর খুলনা, রাজশাহীর কিছু অংশ আর বরিশাল এবং চট্টগ্রাম তাপপ্রবাহটা কমতে একটু সময় লাগবে। দর্শক, রাজধানীতে গরমের তীব্রতা জনদুর্ভোগের কথা জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন জাকারিয়া খান।
জাকারিয়া, গরমের তীব্রতা জনজীবনে কেমন প্রভাব ফেলছে জানাবেন, আর গরমের তীব্রতা কবে নাগাদ কমতে পারে এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? জি, সকালের যেই স্নিগ্ধ আবহাওয়ায় দিনটি শুরু হয়েছিল সেই দিন কিন্তু এখন আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করেছে এবং আজকে আপনি যেমনটি জানতে পারছেন যে দেশে এই মুহূর্তে একটি তীব্র তাপপ্রবাহ চলছে এবং সেই তাপপ্রবাহর প্রভাবে কিন্তু জনজীবনে ব্যাপক একটি প্রভাব পড়েছে। কারণ রাস্তায় যারা কাজ করেন, খেটে খায় যারা বাইরে থাকেন, অধিকাংশ সময় দিনের কর্মব্যস্ত সময় বাইরে থাকেন, তারা কিন্তু বেশি ভুগছেন এবং তারা বলছেন যে যদিও গরমের তীব্রতা গত বছরের তুলনায় কম, তারপরও একটু গাছপালা কম থাকায় বা তাদের জন্য পর্যাপ্ত ডিহাইড্রেশনের ব্যবস্থা না থাকায় কিন্তু তারা এই গরমে কষ্ট পাচ্ছেন এবং তারা বলছেন যে তারা বারবার গোসল করছেন, বেশি বেশি পানি খাচ্ছেন, তারপরও কিন্তু এই গরম থেকে তারা বাঁচতে পারছেন না। অনেক সময় দেখা যাচ্ছে তারা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন অথবা তারা হিট স্ট্রোকের শিকার হচ্ছেন। আর আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে গতকাল অর্থাৎ 9 মে কিন্তু দেশে চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে কিন্তু তাপমাত্রা 40 পার করার কোনো সম্ভাবনা নেই, এমনটিও তারা জানিয়েছেন। এবং আশার কথা সেটি হচ্ছে যে এবছর প্রতি বছর যেহেতু মার্চ এপ্রিল থেকে গরমের তীব্রতা বাড়া শুরু করে, আর এবছর যেহেতু এই 2টি মাস পার হয়ে গিয়েছে এবং এই 2 মাসে যথেষ্ট বৃষ্টি হয় এবং মেঘাচ্ছন্ন থাকায় কিন্তু তাপমাত্রা কিছুটা কম ছিল। আর যেটি আসার কথা তারা শুনিয়েছেন সেটি হচ্ছে যে আগামী 13-14 তারিখের থেকে কিন্তু আগামী 13-14 তারিখ থেকে কিছুটা কমে আসবে এই তাপপ্রবাহ এবং 20 তারিখের পর থেকে কিন্তু সারা দেশে এই তাপপ্রবাহ অনেকাংশেই কমে আসবে। তবে মাসের শেষে অর্থাৎ মে মাসের শেষের দিক থেকে কিন্তু আরেকটি তাপপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, তবে তখন মেঘের পরিমাণ হয়তো থাকবে বেশি, সেজন্য সেটি অত তীব্রতা আকারে টের পাওয়া যাবে না। এই ছিল রাজধানীর মহাখালী থেকে আমার কাছে জনজীবন এবং গরমের তীব্রতা নিয়ে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়, প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা 46% ছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজও সকাল থেকে রোদের তীব্রতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। চুয়াডাঙ্গার পাশাপাশি তীব্র দাবদাহে পড়ছে মেহেরপুরও। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মেহেরপুরের তীব্র তাপপ্রবাহে জনজীবনে কেমন প্রভাব ফেলছে আমাদের একটু জানাবেন। আসলে যে গরমের যে অবস্থা, এর পাশাপাশি তীব্র রোদ, ফলে স্বাভাবিক কারণে মানুষের মানে প্রাণীকুলের উপরেই একটা বিরূপ প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে তীব্র রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাও বাড়তে থাকে। সেই সাথে বাতাস না থাকায় আসলে ঘরে বাইরে কোথাও স্বস্তি পাচ্ছেন না মানুষ। আমরা আরেকটু যদি এই সময়ের পরিস্থিতি বলতে চাই তাহলে আসলে মাঠের চাষের কথা বলতেই হবে। আমরা দেখেছি যে যেহেতু বোরো মেহেরপুর জেলায় সবসময়, সেই ক্ষেত্রে এখন কিন্তু মাঠ ভরা বোরো ধান রয়েছে এবং সেই ধান তোলার জন্য কৃষকরা কাজ করছেন। পাশাপাশি পাট, সবজি সহ অন্যান্য যে ফসল আছে এই সময়ে গ্রীষ্মকালীন যে আবাদগুলো, সেই আবাদ করার জন্য চাষিরা কিন্তু মাঠে রয়েছেন এবং তারা সেই কাজ করার চেষ্টা করছেন। তবে এত গরম আর রোদ যে চাষিরা আসলে মাঠে দাঁড়াতে পারছে না, ফলে যে স্বাভাবিক কারণেই এটা বলা যেতে পারে যে স্বাভাবিক যে কাজকর্ম, সেই কাজকর্মে ভাটা পড়েছে। আমরা একটু আগে খবর পেয়েছি যে দুপুর 12টার সময় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। আজও এরকম তীব্রতা হতে পারে বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
পৃথিবী বাসযোগ্য করতে হলে মানুষের পাশাপাশি প্রাণী সত্তায় ভারসাম্য প্রতিষ্ঠা এবং বন ও প্রাণীদের রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বন্যপ্রাণী হত্যা বন্ধে শুধু একটি মন্ত্রণালয়ের কাজ যথেষ্ট নয় বলে উল্লেখ করেন সৈয়দা রিজওয়ানা। কৃষিজমি বাঁচাতে প্ল্যানিং ও জোনিং সুষ্ঠুভাবে বিবেচনা করা আবশ্যক বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বরেণ্য সঙ্গীতশিল্পী, গবেষক ও লেখক অধ্যাপক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 89 বছর। জোহরের নামাজের পর গুলশানে আজাদ মসজিদের জানাজার তার নামাজ অনুষ্ঠিত হবে। 1976 সালে 8 ডিসেম্বর জন্মগ্রহণ করেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি ভাওয়াইয়ের সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের তৃতীয় পুত্র। জীবনভর সঙ্গীতের সঙ্গে কাটানো মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন গবেষকও। সঙ্গীতে অবদানের জন্য 1995 সালে 21 পদকে ভূষিত হন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ 2013 সালে নজরুল মেলায় তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।